দেখুন, আপনারা সবই শুনলেন, আমার বলার আর কিছু নেই। প্রশান্তদা খুব ভক্ত মানুষ, আমি আগেও বলেছি, এবং পরম পিতার কি অশেষ দয়া, তার নাম ধ্যান করলে এবং একটা করলে যে দায়িত্ব নিয়ে কাজ করে তার নামটা কেন যান, এবং ক্ষীরোদয় ফোন করতে তারপরে তিনি এতটাই উল্লসিত হয়েছিলেন এবং বললেন যে দুটো দিনই আজকে ম্যাচ করেছে। এক হচ্ছে 3 বছর পূর্তি হলো তার 14 নেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যে আজকে তাদের আজকে বিবাহ বার্ষিকী। সেই দুটি কারণে রেখে আজকে সৎসঙ্গ থেকে দিয়েছে। আর যে লক্ষ্মীমা তিনি সৎসঙ্গ দিয়েছিলেন, তিনি ধরে বসেই আছেন, তিনি তার অন্তর প্রজারিত সেই অর্ঘ তিনি পাঠিয়েও দিয়েছিলেন। গত সপ্তাহে আমার হাতে দিয়েছিলেন, আমি সেটাকে দিলাম। এই যে সৎসঙ্গ প্রদানের ভেতর দিয়ে তার কি লাভটি হয়, মানে কিভাবে তিনি যে মঙ্গল সাধিত করেন, আমাদের ক্ষীরোদ ভাইয়ের কথাতে আপনারা স্পষ্টভাবে বুঝলেন। একবারে মৃত মানুষ থেকে সে রক্ষা পেয়ে যায়। কতগুলি ছেলে তারা কিভাবে রক্ষা পেয়েছে। আমার কথাটা হচ্ছে যে শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি, তাকে নিয়ে চলার ভেতর দিয়ে, তার প্রতি করার ভেতর দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হয়। সার্বিক মঙ্গল, এই সার্বিক ভাষাটা এই জন্যই ব্যবহার করছি। ঠাকুর বলছেন যে সার্বিক বলতে তার সর্বদিকের মঙ্গলটা হয়। সর্বদিকের মঙ্গল বলতে তার নিজের যেরকম হয় এবং তার পরিবারের মঙ্গল হয়, তার পারিপার্শ্বিকের মঙ্গল হয়। এই জন্য এই সার্বিক মঙ্গলের কথা তিনি বলছেন। তিনি যাকে নিয়ে চলছেন তাদেরও মঙ্গল হয়। এই সৎসঙ্গ প্রদান করার ভেতর দিয়ে বা ঠাকুরের জন্য করার ভেতর দিয়ে আমাদের এই সর্ববিধ মঙ্গলটা নিহিত হয়ে আছে। সেই জন্য করাটাই হচ্ছে দরকার। আমার হৃদয় উজাড় করে তাকে যখনই আমি অর্ঘ্য প্রদান করি, তখন তিনি অন্তর্যামী এবং তিনি আমাকে তিনি একবার পরিষ্কার করে বলছেন, বলে আমি বামুনের ছাওয়াল, আমি পয়তা ছুঁয়ে শপথ করে বলছি আমি কারো ঋণে থাকি। প্রত্যেকে যারাই করেছেন তারাই কিন্তু লাভবান হয়েছে, তারা কোনোদিনই অভাবে থাকে। আবার শেষে তিনি এমন বলছেন, এই করার ভেতর দিয়ে বলছে সে তো সুখে থাকবেই, কিন্তু তার পুত্র পৌত্রাদি পর্যন্ত সুখে থাকে। কটা পুরুষ তিনি এইভাবে তিনি সুরক্ষিত করে দিয়ে যেতে চাইছেন এই করার ভেতর দিয়ে। দেখাও যায় বাস্তবিক ক্ষেত্রে, যখনই দেখা যায় যে সেখানে এক বংশ পরম্পরায় হিসাবে সেখানে তারা সুখে শান্তিতে থাকে। কিভাবে দেখা যাচ্ছে যে এইরকম ভাবে এক একটা ফ্যামিলি কিভাবে তারা এত সুখে শান্তিতে আনন্দে থাকতে পারছে দেখা যাবে। তখন অ্যানালাইসিস করে যদি দেখেন যে তার বংশের ভেতর দিয়ে কেউ না কেউ এই পুণ্য কাজটা করেছে বলে তাই তার পরবর্তী বংশধররা তারাও সুখে শান্তিতে আছে। কিন্তু আমাদের পতন ঘটে সেইখানে যখন আমরা দয়ার অপব্যবহার করি আর দয়ার বাদে খরচ যাপন করি। একটা সুন্দর বাণী তিনি বলেছেন অনুশ্রুতি 3য় খণ্ডে, বলছে দয়ার দ্বারা বাজে খরচ করে, তখন তার যে প্রসারিত হস্তটা, যে দয়ার যে প্রসারিত হস্তটা তখন আস্তে আস্তে করে মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে দয়ার অপব্যবহার তাই যাতে আমরা না করি। এই জন্য তিনি সবসময় বলছেন যে সাধু তুমি সাবধান। আর একটি যেটা সবচেয়ে এখন যেটা প্রয়োজন যে আমাদের ডিবি ওয়ার্কের 3rd ফেজের কাজ শুরু হয়ে গেছে। মানে এটা 3rd ফেজের কাজটা এত দ্রুত গতিতে চলছে, যেটার জন্য আমরা অনেক শিথিল করে দিয়েছি। আমাদের কাজের গতিটা একবারেই নেই। কখনো কখনো একটু হয়তো মাথা ছাড়া দিয়ে ওঠে আমাদের ভেতরে, কিন্তু তারপরে আবার শিথিল করে দিই। শ্রী ঠাকুর একটা বাণীতে বলছেন যে যে প্রয়োজনে করছো শিথিল ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যদি না হয়, আচার্য নির্দেশ পরিপালনের যদি আমি ঘাটতি দিই, তাহলে তখনই কি হবে, বলছে নেহাত জানি সে দিলে তোর ডাকছে খুলে মরণদ্বার। আমার মরণদ্বার আমি কিন্তু খুলে রাখছি, তাই আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি, আমরা বিপদে পড়ে যাচ্ছি। সেই জন্য তিনি বারবার করে বলছেন যে এই ডিবি ওয়ার্কের কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে। কি দাদাদের কি মায়ের এখন তিনি যেটা করে বলেছেন আমাদের কাছে এসে গেছে, সেটা এমন একটা প্রফরমান্স দিয়েছেন ফর যারাই ইষ্টবিধি করছেন বা যাদের কোনো সিরিয়াল নাম্বার পাওয়া যায় না, তার সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে তারপরে এই টিম ওয়ার্কের কাছে পাঠাতে হবে। টিম ওয়ার্কের কাছে পাঠালে তারপরে তারা সবকিছু করবে। এই কাজটাও করতে হবে। এই যে ডিবি ওয়ার্কের কাজের ভেতর দিয়ে কতগুলি মানুষ আজকে কিন্তু বেঁচে যাচ্ছে, কিন্তু আমাদের শিথিলতার জন্য অনেক মানুষকেও আমরা হারাচ্ছি। তিনি রক্ষা করতে চাইছেন,
তাহলে সেটা রক্ষা করতেই হবে। এবং এক একটা পরিবার মানে ভাষায় ব্যক্ত করা যাবে না যে তারা কতটা আনন্দে কতটা শান্তিতে থাকতে পারছেন, এবং তাদের জীবনের যে পরিবর্তন কথাটা ঠাকুর ইয়ে করতেন না, পরিবর্ধন, তাদের যে পরিবর্ধন এমন হয়েছে সেটা সেই একটা পরিবারকে দেখে আরো হাজারটা পরিবার তারাও কিন্তু চিনে যাবে। আমি গত মাসের 14 তারিখে মেদিনীপুরে গেছিলাম। মেদিনীপুরে পুরুষোত্তমপুর মন্দিরে ওখানে উৎসবে ছিল, সেখানে ডিবিওয়ার্কের একটা ঘটনা আমাকে খুবই মানে এতটাই অনুপ্রাণিত করলো, আমি অবাক হলাম। ছোট্ট একটা ছেলে, এই পরিবারে, সে ক্লাস এইটে পড়ে এবং তারপরে তাকে দেখে কতগুলি পরিবার ঠিক হয়ে যায়। সে যখন এই ডিপি ওয়ার্কের কিরকম দেখুন, একটা শুধু খালি কাজ করেছে আর কিছু না। যেহেতু সৎসঙ্গী পরিবার, তো সৎসঙ্গী পরিবারে সে বড় হয়ে উঠেছে। যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা হয়, যে বাড়িতে প্রতিনিয়ত সত্যানুসরণ, নারী নীতি বা অন্যান্য গ্রন্থগুলি পাঠ করা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাকে মানে পরিবর্তন করার জন্য আমরা যাতে দৃষ্টি চলনে চলার ভেতর দিয়ে আমাদের চরিত্রটাকে সেইভাবে গড়ে তুলতে পারি। কারণ কি, এই যে আমাদের কিরোধর্মে বললেন না, আমাদের কাছে অর্থ আছে, অনেক কিছু আছে, আমাদের মনটা উদার নেই, আমরা প্রভুর জন্য করতে পারি না, আমরা প্রভুর জন্য কাজ করতে পারছি না। এই জন্য তিনি বলছেন। যাই হোক, ওই ছেলেটির কথা বলে বক্তব্য শেষ করবো, কারণ কি এরপরে আমাদের মিটিং হবে। আজকে কর্মী বৈঠক হয় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, আমরা বসি সবাইকে নিয়ে, এবং পরবর্তী আমরা ইষ্ট কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেগুলো আলোচনা থাকে। সেই কথাটাই হচ্ছে যে সেই ছেলেটি যখন এই যে পরীক্ষা গেল, তো এই পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা হয়ে যায়, খাতাও বেরিয়ে যায়, তারপরে রেজাল্ট আউট হয়ে যায়, খাতাও দেখানো হয়। যাই হোক, সেই রেজাল্টটা হাতে পেয়ে বলছে মাস্টারমশাই, আমি এটা পাওয়ার যোগ্য নই। যে মার্কটা পেয়েছে, ভালো মার্ক, একবারে 100% মার্ক পেয়েছে, কিন্তু তিনি বলছে যে ভাইবা হয়েছিল যে তাতে 10-এ 10 পেয়েছে। মাস্টারমশাইকে বলছে যে আমি এটা 10 পাওয়ার যোগ্য না, আমি এটা 8 পাবো। মাস্টারমশাই অবাক, ক্লাস টিচার যে ইয়ে করেছে সে বলছে অবাক হয়ে গেছে, বলছে যে কেন তুমি 10 কেন পাবে না? বলছে না, আমি কিন্তু ভুল করেছি। মাস্টারমশাই কিন্তু খাতা দেখে তাকে উত্তর মানে মার্ক দিয়েছে। খাতাটা সঙ্গে সঙ্গে বের করে যখন রিভাইজ করে তখন দেখলো যে দুটি জায়গায় একটু ভুল হয়েছে, কিন্তু মাস্টারমশাই তার এত ভালো লেখা, এত ভালো সবকিছু দেখে তার মানে চোখ থেকে সেটা বেরিয়ে গেছে এবং তিনি ফুল মার্ক দিয়েছে। তারপরে বলছি, আচ্ছা তুমি কেন এটা বললে? মার্ক তো তোমাকে দিয়ে দিয়েছি, তুমি না পেয়েছো, কিন্তু তুমি তারপরে এসে আমাকে কেন বললে যে না, আমি 8 পাওয়ার যোগ্য, আমি 10 পাওয়ার যোগ্য? অনেকে তো খুশি হয়, তুমি কেন খুশি না হয়ে তুমি অখুশি হয়ে আমার কাছে বললে? ছেলেটির কি সৎসাহস, এবং তিনি বলছে আমি ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত, আমার ঠাকুর কোনোদিন মিথ্যার বিয়েতে হয়নি। তার মাতৃভক্তি এমন ছিল, তিনি মা বলে দিয়েছিলেন শুধু যে তুই গিয়ে পরীক্ষার খাতায় কিছু লিখতে পারবি না, তিনি পরীক্ষাই দেন, বললেন না আমি মাকে মিথ্যাবাদী সাজতে বলবো। আর আমার চরিত্রে যদি এই একটা মিথ্যাই আমাকে মিথ্যাবাদী বানিয়ে দেবে ভবিষ্যৎ জীবনে। আমি তো পাওয়ার যোগ্য না, আমি তো ভুল করেছি। আমি এসে পরীক্ষা দিয়ে এসে যখন আবার বাড়িতে এসে অঙ্ক বসে দেখেছি যে আমি দুটো ভুল করেছি, অতএব সেখানে আমি তো পাবো না। অতএব আমি এই 8 মার্ক নিয়েই আমি সেটাতে আনন্দের সহকারে আমি সেটা বাঁচতে চাই, আমার জীবনে এই কলঙ্ককে আমি নিতে চাই। মাস্টারমশাই শুনে অবাক, সব ছাত্ররা শুনছে। শোনার পরে তিনি সেই মাস্টারমশাই তখন বলছেন যে তোমরা কি ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত? বলে হ্যাঁ। বলে তুমি এই বয়সে এইরকম তোমার ধারণাটা এলো কি করে? বলছে যে আমার বাবা খুব গরিব, দিনমজুর করে খেতে চায়, কিন্তু তারপরে বাবা কোনোদিন কারো একটা পয়সাও মারেনি। মানে কেউ যদি ভুলবশত যদি একটা টাকাও বেশি দিয়ে যায়, তাহলে তিনি হিসেব করে দেখে তারপরে তাকে ফেরত দিয়ে আসে। আমি বাবাকে দেখে শিখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে শ্রী ঠাকুর তার জীবদ্দশায় তিনি নিজে কোনোদিন কারোকে যে করেনি। তার লোকশিক্ষক তো তিনি। তার যখন পড়াশোনা করতেন এখানে কলকাতায়, একদিন তিনি গেছেন নোয়াখালী, তার বোনের বাড়িতে গেছে। মাস্টারমশাইকে বলছে, ওই ছাত্রটি তখন বলছে ক্লাস 8 এর ছাত্র, বলছে যে
তখন তিনি গেছেন, বিনা টিকিটে তিনি গেছিলেন। তার কাছে টাকা ছিল না, তিনি খেতে পেতেন না, 2.5 দিন পর্যন্ত খেতে পারেন, কিন্তু তার যাওয়াটা দরকার ছিল। তিনি তার বোনের বাড়িতে যাচ্ছেন, শিয়ালদা থেকে ট্রেন ধরে নোয়াখালী গেছেন। নোয়াখালীতে গিয়ে পৌঁছে গিয়ে তারপরে তিনি জামাইবাবুর কাছে গেছেন। চিঠি কিন্তু তাকে ধরেনি, যিনি দিন দুনিয়ার মালিক তিনি এইরকম করে বলছেন। তারপরে গিয়ে জামাইবাবুর কাছ থেকে টাকা চেয়েছেন, চেয়ে এনে স্টেশন মাস্টারকে গিয়ে বলছেন যে আমি বিনা টিকিটে এসেছি, আমার কাছে টাকা ছিল না, আপনি দয়া করে শিয়ালদা থেকে নোয়াখালী যা টাকা ভাড়া হয় আপনি নিয়ে নেন। তখন স্টেশন মাস্টার বলছে যে আমি নিতে পারবো না, কারণ আমি তো নোয়াখালী থেকে শিয়ালদা টিকিটে করতে পারি, কিন্তু শিয়ালদা থেকে আমি কি করে পারবো। বলে যেমন করে হোক আমি রেল কোম্পানিকে ফাঁকি দিতে চাই না, আপনি দয়া করে আমার এই টিকিটের ভাড়াটা যদি নেন তাহলে আমি খুশি হব। অনেক পিড়াপিড়ি করার পরে বলে যে টিটি তো ধরেনি, আপনি যান না, আপনি কেন বেকার বিরক্ত করছেন। কিন্তু ঠাকুর নাছর বান্দা ছিলেন, এবং তারপরে স্টেশন মাস্টারকে দিয়ে বলে ঠিক আছে আপনি নোয়াখালী থেকে শিয়ালদার একটা টিকিট কাটুন, আর কেটে তারপরে ছিঁড়ে ফেলে দেন। তাতে গিয়ে তিনি স্বস্তি পেলেন। ছেলেটি বলছে এই ঠাকুর আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, অতএব আমি জীবনে কোনোদিন এইটা করে চলবো না, তাই আমি এই ভুল মার্ক নিয়ে আমি আমার জীবনকে তৈরি করতে চাই না। তখন মাস্টারমশাই সমস্ত স্কুলের ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়ে সেই ছেলেটির ঘটনাটি তুলে ধরেছিলেন। একটা পুরো একবারে মানে ওই এলাকায় ভিত্তিতে তখন ঠাকুর অনুকূলচন্দ্রের একটা ছেলে দেখুন, তার একটা ক্যারেক্টারের ভেতর দিয়ে পুরো প্রভাবটা এমন ভাবে পড়লো ঠাকুরের প্রচারটা, এবং তাতে যারা মানে ঠাকুরকে ধরে ছেড়েও দিয়েছিল যে এইরকম প্রত্যেকটি বাড়িতে যদি এইরকম চরিত্রের ছেলেরা হয়, যার বাড়িতে এরকম করে ঠাকুরকে নিয়ে চলে, তাহলে জগৎটা এরকম করে সত্য যুগের সৃষ্টি হবে। আর জগৎটা কিন্তু একবারে সবাই কিন্তু সতের ভেতর দিয়ে চলার চেষ্টা করবে। এটাই হচ্ছে টিপি ওয়ার্ক, আর কিছুই না। এইভাবে চলার চেষ্টা করুন। আমরা সবাই মিলে আজকে যেটা আমাদের মটো, যে এই পাশের যে ছাদটা আজকে বসতে আমরা সবার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু এই ছাদটা যেহেতু আমরা নেব বলে অলরেডি গত সপ্তাহে আমাদের কিশোরদা অ্যাডভান্স করে দিয়ে এসছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অন্তর উজাড়কৃত সেই অর্ঘ্য দিয়ে যাতে আমরা ওই ছাদটা নিয়ে সেখানে আমরা বসে সৎসঙ্গ করতে পারি, এবং ঠাকুরের এই গুণগান বা ঠাকুরের কাজকে আমরা বসে সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হবে আমাদের প্রথম এবং প্রধান কাজ, যত তাড়াতাড়ি সম্ভব। পরমপিতার আতুল চরণে আপনাদের ঈশ্বর জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে মাতরম।